প্রতিদিন ভোরের আলো ফুটতেই শহরের জীবনে অনেক শ্রমিক পথে দেখা যায়। কেউ বা মানুষের ঘর তৈরি করে দেয়, কেউ বা দেয়াল তৈরি করে দেয়, কেউ বা রাস্তা নির্মাণ করে, আর কেউ বা রং মিস্ত্রি সেজে নিজের ঘর রং না করে অন্যের ঘর রং করে। আমার সাথে আছে এই একজন অনেক অভিজ্ঞ রং মিস্ত্রি, সে আসলে পেইন্টার। তো আমি তার কাছ থেকে কিছু কথা শুনবো। আহ, আমি তুমি করে বলছি, তোমার নাম কি? শাহেদ, সিরাজুল ইসলাম শাহেদ। সিরাজুল ইসলাম শাহেদ। শাহেদ, কত বছর ধরে তুমি রং করো? আজ আমার 13 বছর হয়েছে। 13 বছর? যে প্রথম কয় বছর বয়সে তুমি রং করা শুরু করেছো? 14 বছর বয়স থেকে। 14 বছর বয়সে। আচ্ছা, এত অল্প বয়সে কেন তুমি রং করা শুরু করলে? আসলে বাস্তব প্রেক্ষাপটটা কি ছিল? বাস্তবিকটা বলতে ধরেন এ ফ্যামিলি কিছু চাপ ছিল, বাট ওই সময় ফ্যামিলির সাথে তেমন থাকতাম না, যে বাইরে বাইরে থাকতাম, তো সেজন্য একদিন নিজের থেকে ডিসাইড করি বা নিজে কিছু কর্ম, মানে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল নিজে কিছু কর্ম করার প্রতি। আমি ঢাকা চলে যাই। আচ্ছা। ঢাকা যাওয়ার পরে নিজের থেকে মানে রঙের ইয়াতে ঢুকছি। ঢোকার পর থেকে এখন পর্যন্ত আছি আর কি এটাতে। তো এই 13 বছরের অভিজ্ঞতার জীবনে যে তুমি প্রথমে শুরু করেছো 14 বছর বয়সে, জি। তো সেই থেকে আজ পর্যন্ত তোমার এই কার্যক্রম চলমান আছে, তাই না? হ্যাঁ, আছে ইনশাল্লাহ, কোনো ইয়াতে নেই, কিন্তু মাঝে মাঝে কিছু ধাক্কার কারণে সাইডটা চেঞ্জ করা লাগছে। আমি যেরকম অন্য আমার স্যানিটারি কাজও মাঝে মাঝে করছিলাম, কিন্তু যে সুবিধা লাগতেছে না, যে আবার পরবর্তীতে রঙের ডিপার্টমেন্টে আসছি আবার। আচ্ছা শাহেদ, এই যে তুমি রং করো অন্যের বিল্ডিং, অন্যের বাসা, ঠিক আছে, তোমার কাছে কেমন লাগে? অনুভূতি কেমন লাগে যে আরেকজনের সাদা কালো একটা বিল্ডিং তুমি রং করে রঙিনে ভরে দিচ্ছ? এটা তোমার অনুভূতি কেমন লাগে? আচ্ছা, এটা ভালো, খুব ভালো ইয়া। কিন্তু এটা নিজের থেকে ভালো লাগে, যে একজন খুশি হলে যেন নিজের থেকে খুশি লাগে, এটা অনেক ভালো লাগতেছে। কিন্তু যার চেষ্টা করি যেন পরবর্তীতে যেন একটা মানুষ কাজ করে দেওয়ার পরে যেন আমার কাছে যে ওই মানুষের থেকে আরেকটা কাজ আসে, জি। মানে সেজন্য সবসময় চেষ্টা করে যেন একজনকে খুশি করা যায়। খুশি না করলে তো কাজ আসবে না। কাজ এই আসবে না। মূল্য তো হলো এইটাই, মূল্য তো একজনকে খুশি করে রং, মানে উনি যেরকম চায় চেষ্টা করি সবসময় ওইরকম দেওয়ার মানে জন্য। এখানে আত্মতৃপ্তির একটা বিষয় হ্যাঁ, আছে যে তুমি একজন কাস্টমার যে ধরনের কালার চাইলো তুমি হ্যাঁ, সেই ধরনের কালার ফুটিয়ে দিলে সেও খুশি, তুমিও খুশি। হ্যাঁ, আমিও খুশি, কারণ ব্যাপারটা তো উনি এরকম। খুশি থাকলে তো ধরেন আমার পরবর্তীতে আরো কিছু কাজ আসে উনার মাধ্যম থেকে। আসলে কারণ হ্যাঁ, এই সেটাই। তারপরে হলো ধরেন উনি এই কাজটা দিয়েছে, আবার পরবর্তী যে কাজটা করবো ওইটারও যেন একই রেজাল্ট আসে, যেরকম মানে ধরেন হ্যাঁ, শাহেদ খুব ভালো কাজ করছে, এবং কি শাহেদের প্রশংসা করা যায়, দেন হ্যাঁ যেন পরবর্তীতে যে কোনো কাজে যেন শাহেদকে ডাক দেওয়া যায়, এরকম ভাবে কাজ করি। আর যেন ওই পার্টিটা খুশি খুশি থাকে, যেন শাহেদের উপর যে কাজটা ঠিক আছে শাহেদের। আচ্ছা, এই প্রতিদিন সকালে তুমি কয়টার সময় বের হও? প্রতিদিন সকালবেলা 8টার সময় বের হই। 8টার সময়। আর যে বাসায় ফিরে যাও কখন? বাসায় পেরে যাই ধরেন এই রাত 8টা, 8:30 বাজে। আচ্ছা, তার মানে এই দীর্ঘ সময় তুমি ওই যে সাইডে কাজ করো ওই সাইডেই থাকো, তাই না? হ্যাঁ, ওই সাইডে থাকি, বাট আবার ধরেন কিছু ছেলে আছে বা আমাদের পরবর্তী যে কলিগ গুলো আছে, মানে হুম হুম। যেগুলা যারা কাজ করে তাদের সাথে একটু কথাবার্তা বলি, দেন কাজ কিরকম বা সামনে কিরকম করা যায়, মানে মানুষকে কিভাবে খুশি করা যায়, মানে কিরকম মানুষকে সার্ভিসিং দেওয়া যায়, ওরকম ভাবে কিছু আলাপ আলোচনা করি। আচ্ছা, পরবর্তী কাজের একটা প্ল্যান হ্যাঁ, করা হয় প্ল্যান আর কি। হ্যাঁ। প্ল্যান করা হয়, বা কালকে কি কাজ করব বা কোন। প্রতিদিন কাজের সন্ধানে হাজারো মানুষ বাসা থেকে বের হয়, একইভাবে শাহেদও বের হয় তার কর্মজীবনের শুরু করার জন্য। সকালে সে বের হয় আর সন্ধ্যায় বাড়িতে ফিরে যায়। হাজারো মানুষ যেভাবে দুনিয়াব্যাপী কাজ করে, শাহেদও সে একইভাবে কাজ করে। কাজের ধরন হয়তো এক একজনের এক এক রকম। আর কাজ করতে গেলে কাজ করার উদ্দেশ্য হলো পারিশ্রমিক। পারিশ্রমিক হলো কাজের মূল উদ্দেশ্য। এখন আমরা শুনবো শাহেদ তার কর্মজীবনের পারিশ্রমিক কীরকম পায় এবং সেটা দিয়ে তার জীবন জীবিকা কীভাবে চলে। শাহেদ, তোমার কাছে যদি জানতে চাই, তুমি আসলে তো কাজ করার মূল উদ্দেশ্য, যেমন আমি চাকরি করি আমার উদ্দেশ্য হলো বেতন নেয়া, তোমারও একই রকম হুম। কাজ করার মূল উদ্দেশ্য হলো বেতন নেয়া। তো তুমি যে কাজ করো দৈনিক তোমার কত টাকা হাজিরা আসে বা কত টাকা তোমার? বিশেষ করে হলো ধরেন নিজে কাজ করলে যেরকম নিজের যেরকম টাকা পাই, কিন্তু অন্যান্য কন্ট্রাক্টরের সাইডে কিন্তু আলাদা। কারণ আমরা এখন বর্তমানে আমি একটা নিজে কন্ট্রাক্টর আছে, ওইখানে প্রায় দৈনিক স্যালারি পড়ে 900+। 900+ পরে এটার ভিতরে আছে ধরেন অন্য অন্য সুযোগ সুবিধা আছে, এমনকি 8 ঘন্টা প্রতিনিয়ত ডিউটি করা লাগে। কারণ ডিউটি না করলে কারণ ওইটা স্যালারিটা অ্যাটেইন হয় না। এমনকি হলো গিয়া আর এটা হলো কন্ট্রাক্টর সাইডের গুলা, আর হলো কন্ট্রাক্টর সাইডের বাইরের গুলো হলো নিজের, মানে যেরকম পার্টির থেকে যা ইয়া করা, যা আদায় করা, নিজের পারিশ্রমিক যেটা আছে ওইটা আলাদা করে। আর আমার বিশেষ করে মাল সামানা যাতায়াত ভাড়া
পরে এটা আলাদা আবার একটু ইয়া করে, বাট আমরা ওই মাল সামানাম তারপর যাতায়াত ভাড়া ওটাতে আলাদা 10% করে ধইরা তারপরে আমাদের নিজের মেন যেটা পারিশ্রমিক ওটা আলাদা করি। তো হিসাব করলে পরে ধরেন আমাদের এই 900 950 1000 করে টিকে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো সেক্ষেত্রে বিষয়টা হলো যে নিজে যদি চুক্তি করা যায় তাহলে একটু লাভবান হওয়া যায় হ্যাঁ বেশি। একটু লাভবান, আর কারণ যদি কারণ কন্ট্রাক্টরের মাধ্যমে যাওয়া হয় তাহলে কন্ট্রাক্টর ওখানে মধ্যস্বত্বভোগী, সে হুম, কিছু টাকা ওখান থেকে নিয়ে নেয়। আর অবশ্যই। দেখা গেছে সে মালিকের কর্তৃপক্ষের সাথে চুক্তি করছে 1000 টাকা করে, তোমার 800 করে দিল, এরকম না বিষয়টা, তাই না? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কারণ যে কোনো কন্ডাক্টর তার নিজের যোগ্যতা দিয়ে কাজ ধরে, কারণ যা সে যোগ্যতার একটা বেতন পায়। হুম কারণ এখানে কারণ সে একটা সাইডে হিসাব করতে, তাও সে হিসাব করে কাজ ধরে কত গাবুল লাগবে হুম বা হুম কত রোজ লাগবে ওই হিসাব করে সে কাজটা ধরে। তার দুই এক রোজ ভাড়ায় নেয়, এটা হলো তার যোগ্যতার কারণে। আচ্ছা, একটা শব্দ বললা কি, গাবর না? হ্যাঁ গাবর মানে হলো দৈনিক, গাবর, দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় দিন? কয় গাবুল লাগবে। আচ্ছা, গাবর মানে কয় লোক নাকি কয় দিন, কোনটা? কয় গাবুল মানে কয়জন লাগবে আর কয়জন কি। লোক ও কয়জন গাবর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেদিন কাজ মনে করো থাকে না, ওই দিন তুমি কি করো? অবশ্যই ধরেন আসল কথা আমার একটু আবার খেলাধুলার আকর্ষণ বেশি, বাট আচ্ছা। আমি এই রঙের মাধ্যমে আবার মাঝে মাঝে আমি নোয়াখালী টুর্নামেন্ট খেলি। আমি বেশিরভাগ হলো ধরেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলি। আর আর এটা এই সিজন আসছে, এখন ধরেন প্রায় অনেক জায়গায় আমার যাওয়া লাগবে। ব্যাডমিন্টন খেলার জন্য? জি। ও, ভেরি গুড, তাহলে তো তুমি একজন স্পোর্টি ম্যানও। আমি 2016 সালে অবশ্য নোয়াখালী লিগ খেলছিলাম। 2016 সাল থেকে মাঝখান দিয়ে ওই আমলিকের ইয়ার কারণে, জাস্ট আমার একটু সমস্যার কারণে হ্যাঁ হ্যাঁ। মানে এটা অফ হয়ে গেছে আর কি। আচ্ছা, তুমি খেলার দিকে না গিয়ে নিজেকে পেইন্টারের দিকে নিয়ে আসলা কেন? খেলার দিকে, খেলা দিয়েও তো প্রফেশন তৈরি করে কারণ অনেকে। হলো ধরেন যে ব্যাডমিন্টন যেটা ওইটা তো অনেক আয় করা লাগে, হ্যাঁ, আয় ছাড়া ব্যয়বহুল, হ্যাঁ, ব্যয় খুব করা লাগে, ব্যয়বহুল। যেরকম আয় ইয়ে করা লাগে, সেজন্য মানে ওইটার দিকে মানে কম আছে আর কি। ধরেন প্রতি সিজনে খেলি এবং কি রানিং অবস্থায় খেলি না। প্রত্যেকটা কাজেরই ঝুঁকি থাকে, সেটা সেই ঝুঁকিটা বিভিন্ন রকমের হতে পারে, এবং প্রত্যেকটা কাজেই জীবনের রিস্ক নিয়ে করতে হয়। তো এই যে শাহেদ, যে ভবনের উঁচু উঁচু ভবনে উঠে রং করে, সেই রং করতেও তার কিন্তু ঝুঁকি আছে। শাহেদের কাছ থেকে শুনতে চাই, শাহেদ, তুমি যখন উঁচু বিল্ডিংয়ে কাজ করো, যখন একদম হাই রেজ বিল্ডিংয়ে যখন তুমি উঠে যাও, তখন তোমার ভয় কাজ করে কিনা, তোমার ভয় লাগে কিনা? ভয় তো সবারই থাকে, তো ভয়ের মাঝে তো কাজটা খুঁজে নেওয়া লাগে, কারণ চিন্তা করা লাগে, কারণ এই ভয়টা এখন যদি না কাটে তো পরবর্তীতেও কাটবে না। ধরেন আমাদের যে নিজের কিছু হলে যে ফ্যামিলি চলবে কিনা সবসময় এটা চিন্তা করি, আবার এটা কল্পনা করেও আবার যদি কাজ ছাইড়া দিই তাহলে তো হবে না। মানে ওইটা দুটোটা চিন্তা করে তারপর আমাদের কাজটা করা লাগে আর কি। বিশেষ করে আমার আল্লাহর রহমতে মানে তেমন কোনো ঝুঁকি নাই, তবু আমার সর্বনিম্ন 15 তলা পর্যন্ত আছে যাও ঢাকাতে। মানে ভয় লাগে কিনা যে হ্যাঁ 15 অবশ্যই, তলার উপর হ্যাঁ থেকে তুমি ঝুলে আছো হ্যাঁ, দড়ি যখন ধরে, ওই একটা সামান্য সময়, দড়ি ধরে? যে সময় ঝুলটা নামে যে একটা বাতাস মারে, ওই বাতাসের হ্যাঁ হ্যাঁ, কলিজের ভিতরে আলাদা একটা কাপ উঠে যায় কাপ ওঠে। যখন বাতাস আসে। বেশি সমস্যা করে বাতাসে, বাতাসে যে সময় ঝুলটা আড়াচড়া করে ওইটাতে বেশি সমস্যা হয়। আমরা নর্মালি যখন দুইতলা বিল্ডিং বা একতলা বিল্ডিং এর উপর থেকে নিচে তাকালে তো আমাদের এমনি দেখা ধরেন গেছে করতে খারাপ করতে লাগে, ভয় লাগে। করতে করতে অবশ্য অনেক অভ্যাস হয়ে গেছে, কিন্তু ধরেন 5-6 তলা 7 তলা এগুলোর নিচে তেমন ভয় লাগে না। যখন ধরেন 8 থেকে 10 তলার উপরে যায় তখন একটু মনে ভয় লাগে আর কি। কারণ কি কি হবে, ধরেন এখান থেকে সামনে চোখটা বন্ধ করলে তো শেষ। শেষ, হ্যাঁ। মানে সামান্য একটা আনকেয়ারলি হইলে তো মানে ধরেন খেয়াল না রাখলে, মানে হাত একটু হ্যাঁ, স্লিপ করে গেলে বা পা একটু তবুও স্লিপ করে গেলেই তো। তবুও ধরেন আমাদের একটা তবু সেফটি বেল্ট থাকে, সেফটি বেল্ট থাকা বাঁধলার পরেও তবু রশির উপরে এবার রিস্ক লাগে। হুম। মানে আচ্ছা এই জায়গাতে বাঁধলাম, বাঁধার পরে কি রশিটা কি ভালো থাকবে না না থাকবে, এটাও একটা মনের ভিতরে আতঙ্ক দিয়ে থাকে। আচ্ছা, কখনো কি দুর্ঘটনা হয়েছে? না, আল্লাহর রহমতে, আল্লাহ মাফ করুক, এখন পর্যন্ত কখনো হয় নাই। হয়নি? আচ্ছা, তাহলে ওই যে তোমাদের সাথে কাজ করে বা তোমাদের একসাথে ছিলা, কাজ করতে গিয়ে কেউ দুর্ঘটনায় পড়ে গেছে, এরকম সিচুয়েশন কি হ্যাঁ দেখেছো হ্যাঁ কখনো? হ্যাঁ, অনেক হয়েছে অনেক। বিশেষ করে এই দিন এই গত 1 বছর আগেও একজন মারা গেছে ঝুল থেকে পইড়া। তখন কি তোমার মনে হয়নি যে আমি আর এই কাজ করব না, ছেড়ে দিব, আমি তো এরকম মনে হয়নি? প্রতিনিয়ত ধরেন ঝুলের কাছ থেকে দূরে থাকতাম চাই আর কি, তবু এখন কি করবো, কারণ কাজ নিলে তো কাজ করা লাগবে, কাজ করতে হবে, হ্যাঁ। করতে আর হবে। জীবন জীবিকার তাগিদে, জীবনের বা সাংসারিক প্রয়োজনে তো কাজ করতেই হবে, তাই না? ব্যাপারটা তো এরকম।
মানুষ আয় করে তার পরিবারের সদস্যদেরকে, তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবারের বাচ্চা, সন্তান, স্ত্রী এদেরকে ভালো রাখার জন্য, বাবা মাদেরকে ভালো রাখার জন্য। শাহেদের কাছে জানতে চাই, তোমার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারের সদস্য বলতে আমরা 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে আমরা 4 ভাই বিয়ে করছি। তাদের মেয়ে আছে, বড় ভাইয়ের মেয়ে আছে, 2 ছেলে একটা মেয়ে একটা, মেজো ভাইয়েরও ছেলে। তোমার সন্তান কয়জন? তোমার আমার একটা মেয়ে। একটা মেয়ে না? জি। আর তোমার মা কি তোমার সাথে থাকে? হ্যাঁ, মা থাকে আর বাবা থাকে। তো মায়ের খরচ, বাবার খরচ কি তোমাকে বহন হ্যাঁ, করতে হয়, তাই না? আমিও দিই, তারপরে এমন আমার ভাইরাও। অন্যান্য হ্যাঁ। ভাইয়েরা দেয়। আর শাহেদ, এরকম কি কখনো মনে হয়েছে যে তুমি তো সবসময় অন্যের বাড়ি রং করো, অন্যের ঘর রং করো, অন্যের বেডরুম রং করো, অন্যের ড্রয়িং রুম রং করো, তো তোমার নিজের বাড়িতে কি কখনো রং করেছো, বা নিজের রংটা নিজে করেছো কিনা? বা আসল কথা হলো যে করার তো ইচ্ছা, কিন্তু বিশেষ করে আমাদের নিজে বিল্ডিং না। হ্যাঁ, বিল্ডিং না, যবু আমার টিনের ঘর আছে, টিনের ঘর যেটা, ওইটাতে আমি ধরেন বিভিন্ন রকমের কালার করি, কিন্তু ওটাতে মনটা ভরে না। হ্যাঁ, কারণ অনেক সময় অনেক বিল্ডিং দেখলে আরে কখন আল্লাহকে বলে, আল্লাহ কখন যে এরকম একটা বিল্ডিং হবে। সেটাই বিশেষ আসলে। করে এই আমাদের সামনে একটা ডুপ্লেক্স বিল্ডিং এর কাজ হবে, আল্লাহ জানে ওইখানে ঢুকলে নিজের কথা নিজের কাজের কথা অনেক মন পড়ে। কখন সামান্য ধরেন 2 রুম 3 রুমের বিল্ডিং করতে পারলে বা করতে পারলে খুব ভালো হবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তো রাখছে। হ্যাঁ, স্বপ্ন তো দেখা যেতেই পারে, তাই না? স্বপ্ন দেখা তো এটা প্রতিনিয়ত দেখি, এটা শুধু আমাদের না, এটা সবারই থাকে। বিশেষ করে যাদের আছে তারা না, যারা আমাদের ভিতরে অনেক রং মিস্ত্রি আছে, সবার ইচ্ছা থাকে, সবসময় তো সবারই করি, কখনো কি নিজের কি করবো না, হবে ইনশাআল্লাহ, একদিন হলেও হবে। সেটাই, আমরাও চাই যে তোমাদের ভবন হোক, বিল্ডিং হোক, এবং তোমরা অন্যের বাড়িতে যেরকম যত্ন সহকারে রং করো, নিজের বাড়িটা যেন এরকম রং করতে পারো, সেটাই আশা করি। স্বপ্ন সবারই থাকে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ না হলেও স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নেই। শাহেদও স্বপ্ন দেখে একদিন তার নিজের ভবন হবে, সেই ভবনে সে নিজের হাতে রং করবে, যেমনিভাবে যত্ন সহকারে অন্যদের বাড়ি রং করে দিয়েছিল। তো সেই স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নেই। তো আমি শাহেদের কাছে জানতে চাই, শাহেদ, তোমার স্বপ্ন কি? মানে তুমি নিজেকে কিভাবে সামনে দেখতেছো, যে তুমি নিজেকে কি দেখতে চাও সামনে? ধরেন আমার বিশেষ করে কারণ সামনে আমরা এখন এই বয়সে আছি, তো কাজ করতে পারতেছি, সামনে তো বয়স যখন বাড়বে বা আল্লাহ বাঁচায় রাখলে, তো সামনে তো বয়স হলে তখন তো কাজ করতে পারবো না, তখন নিজের যোগ্যতা দিয়ে কাজ নেওয়ার, এমনকি আমাদের সাথে যে আন্ডারগুলো, আমার যে লোকগুলো রাখি, ওগুলা দিয়ে কাজ করাবার একটু বাট কন্ট্রাক্টর তো সবার পক্ষে সম্ভব না হওয়া, কিন্তু চেষ্টা করবো যেন মানুষের মুখ থেকে, হ্যাঁ ওই শাহিদ মিস্ত্রি আছে ওরাতে কাজ করায়, ওর কাজটা ভালো, সেজন্য এইভাবে কন্ট্রাক্টর তো সহজে বলাটা উচিত না, সেই জন্য কন্ট্রাক্টর। সন্তান ইনশাল্লাহ সামনে বড় হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তোমার সন্তান যদি ছেলে হয়, তাহলে কি এই পেশায় তুমি তাকে আনতে চাও? না না, এই পেশায়, কারণ চেষ্টা করবো তারা আরো ভালো পদে দেওয়ার জন্য, কারণ হলো ধরেন আমাদের এই যে অনেক ঝুঁকি আছে এবং কি কষ্ট আছে, সেজন্য চাই না। নিজের সন্তানকে তুমি চাচ্ছ না যে এই পেশায় সে আসুক? না, আচ্ছা, অবশ্যই না। সে পড়ালেখা করুক, ভালো চাকরি বাকরি সামনে, করবে। হ্যাঁ, কারণ আমি কষ্ট করতেছি, কারণ আমার কষ্টটা যেন ও যেন না বুঝে। না বুঝে সে সামনে ওর আরো ভালোর দিকে, কারণ একটু করার। আর যদি আল্লাহ না চায়, তাহলে তো অবশ্যই এই পেশায় থাকা লাগবে ওকে, কিন্তু নিজে চেষ্টা করবো যেন এই পেশায় না আসতে, কারণ এই পেশায় আসতে অনেক ক্ষতি আছে। আমরা যে মাঝে মাঝে যে বালু দুলার কাজ করি, এটা আমারও মাঝে মাঝে নাক থেকে রক্ত বাইরেছে, মুখ থেকে রক্ত বাইরেছে, মূলত এটা বালুর কারণে হয়। মানে ফুসফুসে এসে নিঃশ্বাসের সাথে এগুলো যখন যায়, ঘষার কারণে যে বালুগুলো, ফ্লাইং ডাস্ট গুলো আসে, এগুলোর কারণে। কারণ আমি তো চাই না আমার সন্তানদেরকে একটু রিস্কের মুখে এত রিস্কে দিই, কারণ অবশ্যই ঠিক আছে, কারণ ধরেন এটা রিস্ক বলাটা উচিত হবে না, অনেক সময় অনেকের মনে কষ্ট লাগবে, কিন্তু এটা উচিত না বলা, কারণ চেষ্টা করবো সামনে ভালো পজিশনগুলো তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে তোমার কাছে, যেটা হলো, তুমি কি মনে করো যে এই পেশায় সম্মান আছে? মানে অবশ্যই, একটু এই হ্যাঁ, বিষয়ে এই বিষয়ে অবশ্যই সম্মান আছে, কারণ হলো ধরেন একটা লোকের যখন কাজ শেষ করে দিয়ে, এবং কি কারণ পরবর্তীতে সে সম্মান দিয়ে ডাকে। মানুষের কাছে তোমার বার্তা কি? মানুষ বলতে যারা রং করে, তোমার মতো যারা পেইন্টার আছে, আর তোমার সাথে যারা হেল্পারও থাকে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি? আর যারা রং করায়, বাড়ির মালিক বা যারা কাজ করায়, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি? দুইটা যদি বলতা। বলতে বলতে ধরেন এটা তো খুব ভালো একটা কথা বলছেন, কিন্তু আমাদের মতন যারা পেশা আছে, আমরা দয়া করে ওনাদেরকে বলি সবসময় যাদের কাজ করবেন, এমনকি যারা আপনাদের একটা জিনিসের দায়িত্ব দিচ্ছে, যে দায়িত্বটা খুব ভালো করে একটু পালন করার জন্য, এমনকি ধরেন খুবই কেয়ারফুল হয়ে কাজ করার জন্য।
আর যারা কাজ করায় এবং কি, কারণ তাদের কথা তো, কারণ ওনার মালিক পক্ষ থেকে 1 নাম্বার হলো যারা উনি যেটা বলবে এবং কি ধরেন অবশ্যই আমাদেরকে এটা শোনা লাগবে বলতে ধরেন, আর বিশেষ করে ওনাদেরকে পার্সোনালি বলার কোনো ইয়া নাই, কারণ বিশেষ করে হলো ধরেন ওনাদেরকে বলবো একটাই, দয়া করে যেন যে কোনো কর্মক্ষেত্রে যারা আসে তাদের সাথে একটু ভালো আচরণ করার জন্য, এমনকি মানে আচরণগুলো যেন এরকম ভাবে হয় এটাই। এটাই না? আর যেমন আমি যতটুকু জানি যে আমেরিকায় লেবারের পারিশ্রমিক সব থেকে বেশি। লেবারের পারিশ্রমিক এই কারণে বেশি যে লেবার দেখা গেছে ডেইলি যত টাকা ইনকাম করে, বড় একটা চাকরি করে সেটা ইনকাম করতে পারে না। কারণ হলো, যদি একজন শ্রমিক কাজ না করে তাহলে আমি কাজ করাবো কাকে দিয়ে? আর আমি কাজ না করলে তাহলে আমার নিজের কাজ নিজের করতে হবে। তো এই জন্য আসলে ব্যাপারটা এরকমই যে আসলে আমরা যে শ্রমিক ভাইরা কাজ করে, বিভিন্ন পেশায় তারা আছে, এই পেশাজীবী শ্রমিকরা তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের নিজের কাজ নিজেই করতে হবে। কাজে আমারও বার্তা থাকবে যে সবাই, আমরা যারা কাজ করাই, সে যে ধরনের কাজই হোক না কেন, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব এবং তাদের ন্যায্য প্রাপ্তি যেটা, ন্যায্য মূল্য যেটা, যেটা পারিশ্রমিক, তারা যার জন্য এই কাজে আসে, সেই কাজের জন্য যে পারিশ্রমিকটা আছে সেটা যথাসময়ে এবং যথাযথ পারিশ্রমিক তাদেরকে প্রদান করা হোক। আমারও সেই একই অভিব্যক্তি। আমি আশা করি আপনাদেরও সেই একই অভিব্যক্তি হবে। আপনারা যদি এই টাইপের আরও কিছু ভিডিও বা এই টাইপের আরও কিছু সাক্ষাৎকার দেখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে দেখার জন্য অশেষ ধন্যবাদ। সর্বশেষ শাহেদের কাছে ফিরে আসতেছি। শাহেদ, এখন তুমি যে বিল্ডিংয়ে রং করবা, এখন তুমি তো রঙের প্রস্তুতি নেবা, তাই না? তো আমরা তোমার সাথেই থাকি, দেখি কিভাবে তুমি রং করো। আর তুমি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও, যে সার্বিক বিষয়টা, যে রং মানুষের জীবনকে যে পরিবর্তন করে, একটা সাদা কালো দেয়ালকে তুমি যে রঙিন করে দাও, এই রঙিন দেয়াল আর সাদা কালো দেয়ালের যে পার্থক্য, আগে তো কিরকম ছিল আর রং করার পরে তোমার মনের অবস্থাটা কিরকম, এটা তুমি একটু বলে দাও। ওই কি বলবো, আর ইয়ে হলো যে আমাদের বিশেষ করে যে রং ডিপার্টমেন্টে, ওইটা হলো ধরেন এটাও একটা মেডিকেলের মতন। এটা মেডিকেল বলতে রঙের বেশি গাঢ়তে অনেক চোখে একটু সমস্যা হয়, মানুষের স্বাস্থ্যের জন্য অনেক সমস্যা হয় রং, কিন্তু আবার অনেক কিছু কালার আছে এটা শরীরের জন্য ভালো। আমরা মাঝে মাঝে ঘরের ভিতরে রং করি এমনভাবে যেভাবে অনেক মানুষের চোখে সমস্যা হয়। আমরা সেজন্য একটু মানে যে সময় রং দেখবো একটু যাচাই বাছাই করে রং দেওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে ধরেন যারা আমরা রং করি তাদেরকেও বলে দেওয়ার, কারণ রঙের উপরে মানুষের হেলথের ইয়া, সেজন্য একটু দয়া করে আমরা চেষ্টা করবো সবাই যেন ভালোভাবে শুধু রং করেন না, তিনি তৈরি করেন একটি ঘরের সুখ, সৌন্দর্য আর স্বপ্নের ঠিকানা। প্রতিটি দেয়ালের রঙের আড়ালে লুকিয়ে থাকে তার ঘাম, পরিশ্রম আর পরিবারের জন্য লড়াই করার গল্প। জীবনের ঝুঁকি, উচ্চতা, ধুলোবালির মাঝে দাঁড়িয়ে তিনি নিজের সময়, নিজের শক্তি আর কখনো কখনো নিজের স্বাস্থ্যের বিনিময়ে আমাদের ঘরটিকে সুন্দর করে তোলেন। আমাদের সবার উচিত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, কারণ তারা শুধু কাজই দেন না, তারা আমাদের স্বপ্নের ঘরকে নতুন রূপ দেন। যে মানুষটি ঘন্টার পর ঘন্টা ঝুঁকি নিয়ে মইয়ে দাঁড়িয়ে আপনার বাড়ি রং করছেন, সে আপনার একটু সম্মান, একটু সহানুভূতি ও ন্যায্য পারিশ্রমিক পাওয়ার যোগ্য। আপনার একটি সুন্দর আচরণ, একটি ধন্যবাদ বা এক গ্লাস পানি তার পরিশ্রমকে আরও মূল্যবান করে তোলে। শ্রমিকদের ন্যায্য মজুরি দিন, সময় মতো পারিশ্রমিক দিন এবং সম্মান দিন, কারণ সম্মান দিলে শ্রমিক আরও ভালো কাজ করতে উৎসাহ পায়। আর শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি শুধু রঙের কাজ করেন না, আপনি মানুষের ঘরে সুখের রং লাগান। আপনার পরিশ্রমের মূল্য আছে, আপনার জীবনের মূল্য আছে। নিজের নিরাপত্তাকে সবসময় গুরুত্ব দিন। উচ্চতায় কাজ করলে বেল্ট ব্যবহার করুন, সঠিক মাস্ক ব্যবহার করুন, ধুলো ও কেমিক্যাল থেকে নিজেকে বাঁচান। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ।
মানে 5 না দেন না নামই জানে